যে বাংলাদেশ ভারত কি যুদ্ধে জড়াবে কিনা, কারণ এখনকার যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে। এই বিষয়ে আমরা কথা বলবো মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন, যিনি সাবেক সেনা কর্মকর্তা এবং একরকম সমর বিশেষজ্ঞ বলতে পারেন, যেহেতু উনি সেনাবাহিনীতে চাকরি করছেন। বলেছেন বাংলাদেশের চারপাশে হ্যাঁ আমাদের কিছু দায়িত্ব জ্ঞানীন বক্তব্যের কারণে আমরা ভারতকে উস্কায় দিচ্ছি বাংলাদেশের প্রতি বৈরী আচরণ করার জন্য। আমরা কথায় কথায় বাংলাদেশের নতুন মানচিত্র বানাচ্ছি। আমরা অনেক রাজনৈতিক দল সে মানচিত্র বানাচ্ছে, অনেক রাজনৈতিক দল 50 লাখ 60 লাখ মানুষ তৈরি করতেছে, দেশে গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে। অনেকে আবার বাংলা, বিহার, উড়িষ্যাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। অনেকে বলছেন যে ভারতের কি বলেন উত্তর পূর্ব ভারত দখল করে নেবেন। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে স্বাভাবিকভাবে ভারত সাবধানতা অবলম্বন করছে। ভারত ইতিমধ্যে আমাদের ডুবরিতে একটা সেনা ঘাঁটি বানিয়েছে, যেখানে 1500 থেকে 2000 সেনা বাহিনী সদস্য থাকার পার্মানেন্ট ব্যবস্থা করা হয়েছে। আমি একটি টক শোতে বলেছিলাম যে ইস্টার্ন কমান্ড ফোর্ট উইলিয়াম থেকে, যেটাকে নতুন বিজয় দুর্গ বানানো হয়েছে, নাম দেওয়া হয়েছে বিজয় দুর্গ, সেই বিজয় দুর্গ থেকে শিফট করে বাগডোগরা নেওয়া হয়েছে। এটা আমি ভুল তথ্য দিয়েছিলাম, আমি সরি এই জন্য। ইস্টার্ন কমান্ড এখনো ওই বিজয় দুর্গে আছে, যেটা আগের নাম ছিল ফোর্ট উইলিয়াম, এই নামটা পরিবর্তন করে তারা বিজয় দুর্গ করেছে, সেখানে আছে। এছাড়াও বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রায় 60টি সেনা ক্যাম্প আছে। বাগডোগরা আছে, আসামে আছে, তারপরে বিহারের মাথায় আছে, শিলিগুড়িতে আছে, বিভিন্ন জায়গায় 60টি পার্মানেন্ট সেনা স্থাপনা আছে। কাজেই আমার উত্তর বাংলাদেশ খুবই ঝুঁকির মধ্যে আছে। যদি আমরা এরকম উস্কানিমূলক বক্তব্য দেই, তাহলে আমরা ভারতের সঙ্গে যুদ্ধে জড়ায় পড়তে পারি। ইতিমধ্যে আমাদের কানে আসছে, খবর আসছে যে ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং তাদেরকে নতুন যে যুদ্ধের যে পরিকল্পনা দেওয়া হয়েছে, সেখানে বাংলাদেশকে তাদের শত্রু দেশ হিসেবে চিহ্নিত করতে বলা হয়েছে এবং বাংলাদেশের সীমান্তকেও ওদের বর্ডার লাইন বলতে বলা হয়েছে। কাজেই সেখানে বলা হয়েছে হ্যাঁ যুদ্ধ শিগগির হতে পারে, প্রস্তুত থাকতে হবে সবাইকে। এটা ভারতে বলা হয়েছে, শুধু শিগগির নয়, বলা হয়েছে 1 বছরের মধ্যে নাকি বাংলাদেশের সঙ্গে ভারতের একটা যুদ্ধ হতে পারে। এই প্রস্তুতি নেওয়ার জন্য ভারতীয় সেনা প্রধান তার সেনাবাহিনীকে সতর্ক করেছেন এবং তারই লক্ষ্য হিসাবে কদিন আগে লেফটেন্যান্ট জেনারেল তেওয়ারি নাকি লেফটেন্যান্ট জেনারেল, উনি পুরো নর্থ বেঙ্গলটাকে সফর করেছেন। আসাম থেকে নিয়ে আমাদের পুরো বর্ডারটাকে একদম শিলিগুড়ি বেলটাকে, শিলিগুড়ি চ্যানেল বা যেটাকে আমরা বলি চিকেন নেক, এই জায়গাগুলোতে মানে খুবই এক্সটেন্সিভ সফর করেছেন এবং প্রস্তুতি নিচ্ছেন এবং সেখানে তাদের সেনা সমাবেশ বৃদ্ধি করেছেন। এটা সত্য এবং ভারত এটা জানান দিতে চাচ্ছে যে বাংলাদেশ যদি এরকম উস্কানিমূলক বক্তব্য অব্যাহত রাখে, বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে এরকম আপত্তিকর অযাচিত বক্তব্য দেয়, তাহলে ভারত আমাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে এবং তার জন্য তার সেনাবাহিনীকে প্রস্তুত করার নির্দেশ দিয়ে দিয়েছে। সেই অনুযায়ী আমরা কিন্তু কোনো প্রস্তুতি নেই নাই, উল্টা উস্কানিটাকে আমরা আরো বাড়িয়ে দিচ্ছি। যেমন আপনি তৃতীয় ছবি দেখিয়েছেন যে পাকিস্তান নেভালের একটা ফ্রিগেট, এবং ফ্রিগেটটা হলো ওই মিসাইল গাইডেড মিসাইল ফ্রিগেট, যেখান থেকে গাইডেড মিসাইল উৎক্ষেপণ করা যাবে। সেই সাইফকে চট্টগ্রামে 4 দিনের জন্য এখানে সৌজন্য সফরে বেড়াতে আসা বলা হয়েছে। এখানে এটা ধরেন একটা আননেসেসারি একটা ঝুঁকি আমরা নিলাম। এখন এটা বে অফ বেঙ্গল দিয়ে আমার কোস্টে আসছে। তাদের 2টা দেশে হোস্টাইল, আরাকান আর্মি আছে ওদিকে, সেটা ইন্ডিয়ান হোস্টাইল, আরাকান আর্মি দখল করেছে মায়ানমারের অঞ্চলগুলো, আর ভারত তো হোস্টাইল পাকিস্তানে আছে। এখানে যদি কোনো সাবোটেজ কেউ করে, তার দায় দায়িত্ব তো বাংলাদেশের উপর বর্তাবে। এই সময় এই মুহূর্তে যখন আমরা একটা আভ্যন্তরীণ ক্রাইসিসের মধ্যে আছি, আমরা রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমরা একটা বিতর্কের মধ্যে আছি,
যেখানে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এটা সিদ্ধান্ত নিতে পারছি না, যেখানে আমাদের রাজনৈতিক ঐক্যমত তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে এরকম পরিবেশে, সেখানে ঘন ঘন পাকিস্তানি জেনারেল, পাকিস্তান নেভি, পাকিস্তান এয়ারফোর্স এর আগমন, এটাও তো ভারতের প্রতি এক ধরনের নয়, সরাসরি উস্কানি। এই সরাসরি উস্কানি দিলে ভারত তো বসে থাকবে না, ভারত তো তার পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। এই পাল্টা ব্যবস্থা গ্রহণ করলে তখন কি হবে? আজকে যদি বাংলাদেশের মাটি থেকে পাকিস্তান, ইন্ডিয়াকে আক্রমণ করা হবে, এই ধরনের বক্তব্য তো লাহোরে ইসলামাবাদে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে। তারা পাকিস্তানে বসে থাকে, কি করে ঘোষণা দেয় যে পূর্ব পাকিস্তান থেকে, তারা বাংলাদেশও বলছে না, তারা বলছে পূর্ব পাকিস্তান থেকে ভারতকে আক্রমণ করা হবে। এই বক্তব্যটা কি 71 এর আগের বক্তব্যটাকে রিপিট করছে কিনা আমি জানি না। 71 এর আগের বক্তব্যটা যদি আবার পুনরায় বলে তাহলে এটা ঠিক আছে বলেছে, কিন্তু যদি এটা সাম্প্রতিক কালে কোনো আক্রমণ করার জন্য কথা বলা হয়ে থাকে, তাহলে আমি বলবো এই উস্কানিমূলক বক্তব্যে যেন আমরা কান না দেই। কারণ মরবো তো আমরা, পাকিস্তানিরা তো মরবে না। এখানে ভারতের সঙ্গে যদি এইখানে কোনো যুদ্ধ বাঁধে, যে যুদ্ধে তো আমাদের ভারতের সঙ্গে তো আমাদের কোনো জমি নিয়ে কোনো গন্ডগোল নাই, এটা আধিপত্য নিয়ে গন্ডগোল আছে। আধিপত্যবাদ ঠেকানোর জন্য তো, ভারতীয় আধিপত্যবাদ, হিন্দুত্ব আধিপত্যবাদ ঠেকানোর জন্য আমাকে তো ভারতকে আক্রমণ করতে হবে না, ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে না। আমি হিন্দুত্ব আধিপত্যবাদ দমন করার জন্য আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ থাকব, এবং মুসলমানরা কোনো অবস্থাতে হিন্দু আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করব না। আমাদের রাজনৈতিক অঙ্গীকার থাকবে ভারতীয় আগ্রাসন বা ভারতীয় আধিপত্যের কাছে আমরা নতি স্বীকার করব না। সেই জন্য তো আমার সেনাবাহিনী বড় করে বানানোর দরকার নাই, সেখানে দরকার জনগণের প্রতি মোটিভেশন, জনগণকে ঐক্যবদ্ধ করা, সকল রাজনৈতিক দলকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা, সেটা আমাদের প্রয়োজন। সেখানে সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর দরকার নাই। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই তিনটা দেশের সেনা বিন্যাসগুলো দেখেন। আমি যদি পশ্চিম থেকে শুরু করি, তাহলে ভারতের 6.5 লক্ষ থেকে 7 লক্ষ সেনা সদস্য আছে বিভিন্ন বাহিনী নিয়ে, সেখানে ভারতের আছে 14 লক্ষ, আর বাংলাদেশ আছে 1.5 লক্ষের মতো। তাহলে বাংলাদেশ পাকিস্তান মিলে যদি আমরা একসঙ্গে হই, আমাদের তো 7 লাখ 8 লাখের বেশি হচ্ছে না। তাহলে সেখানে আপনি কি করে 14 লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন? আর প্রয়োজনটাই বা কি আমার যুদ্ধে করার? পাকিস্তানের ডিসপিউট আছে, তারা একটা কাশ্মীর নিয়ে তারা যুদ্ধ করতেছে, কিছুটা কাশ্মীর তারা অর্ধেক দখল করে রেখেছে, বাকি কাশ্মীর তারা ভারতের কাছে আছে, সেখানে তার ডিসপিউট থাকতে পারে। আমার তো এখানে কোনো ডিসপিউট নাই। আমরা তো এখানে ভারতের সঙ্গে আমাদের রাজ্যের সঙ্গে তো আমাদের কোনো সম্পৃক্ত নেই। আমরা তো বাংলা ভাগ করে চলে আসছি, পশ্চিম বাংলা হয়ে গেছে, আমরা পূর্ব বাংলা বাংলাদেশ হয়ে গেছি, এখানে তো এগুলো সেটেল হয়ে গেছে। এই জিনিসগুলো নিয়ে আবার নতুন যুদ্ধের দামামা বাজানোর তো কোনো কারণ আমি দেখি না। আমরা ভারতীয় আধিপত্যবাদ ঠেকাবো, আমরা হিন্দুত্ব আধিপত্যবাদ ঠেকাবো। বাংলাদেশের মানুষ 90% মুসলমান, এখানে মুসলমান আকিদা, ইসলাম ভিত্তিক রাজনীতি, আমাদের শিষ্টাচার, সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামী বিশ্বাসে আদর্শ মেনে হবে। আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা হবে বাংলাদেশে, এটার কোনো রুকস নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের রাসূলুল্লাহকে আমরা নবী মানি, এটা কোনো আপোষ নাই। কিন্তু তার জন্য তো আমাকে যুদ্ধ করতে হবে না, আমাকে তো পূর্ণ প্রতিষ্ঠা করার দরকার নাই। আমাদের 20 কোটি মানুষের আত্মার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই ঈমান আকীদা 20 কোটি মানুষের, প্রতিটি মানুষের আত্মার মধ্যে আছে। এখানে নতুন করে কাউকে মুসলমান বানানোর তো আমরা মুসলিম আধিপত্যবাদ সৃষ্টি করছি না, বরঞ্চ আমরা আমাদের মুসলমানদেরকে আরো সহি বা আরো নিবেদিত করার চেষ্টা করছি। সেটা করার অধিকার তো আমাদের আছে, সেটা আমরা করব। কিন্তু আমরা তো মুসলিম আধিপত্যবাদ এখানে বিস্তার করতে চাচ্ছি না, যেটা হয়তো আজ থেকে 500 বছর 1000 বছর আগে দরকার ছিল।
যেটা হয়তো মোগলরা করে গেছে, তাদের প্রয়োজন ছিল, যেটা হয়তো উসমানিয়া সাম্রাজ্যের জন্য প্রয়োজন ছিল, তারা করে গেছে। কিন্তু আমি তো এখন বাংলাদেশের সীমা বৃদ্ধি করতে পারবো না, এই আধিপত্য তো আমি দেখাতে পারবো না। এই আধিপত্য দেখাতে গেলে আমি তো অন্যের কাছ থেকে প্রত্যাখ্যাত হতে পারি, কারণ এখানে কথা আছে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। এটা নিউটনের থার্ড ল, ফিজিক্সের ল। সেই লটা তো চিরন্তন, চিরবাস্তব। এখানে আমি যদি কোনো অ্যাকশন নেই, তাহলে তার রিঅ্যাকশনের জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। কাজে আপনি যে 3টি ছবি দেখিয়েছেন, এই 3টি ছবির মধ্যে কিন্তু একটা বিশাল লিঙ্কেজ রয়ে গেছে, একটা বিশাল একটা যোগসূত্র রয়ে গেছে। এখানে রাজনাথের বক্তব্যটা যেমন আপত্তিকর, সেখানে আমরাও যদি উস্কানি না দেই, আমাদেরও ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যে আরো বেশি সংযত হওয়া উচিত, ডিপ্লোম্যাটিক হওয়া উচিত, আরো বেশি মানে যাতে এখানে কাউকে উস্কানি না দেওয়া হয়, কারো প্রতি বড়ি বক্তব্য না দেওয়া, সেটা খেয়াল করতে হবে। আজকে আপনি ফ্রান্স থেকে বলছেন, ফ্রান্স থেকে তো আমরা অনেকেই ভারত বিদ্বেষী বক্তব্য বলি, আমি তার সঙ্গে একমত। আমরা ভারত বিরোধী, কারণ ভারত আমাদেরকে আগ্রাসন করতে চায়। ভারত যদি আমাদের প্রতি বন্ধু আচরণ করে, আমরাও ভারতের সঙ্গে সবসময় বন্ধু আচরণ করব। ভারতের মানুষের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক আছে। আপনি দেখেন, এই দেশের সবচেয়ে বেশি মানুষ ভারতে চিকিৎসার জন্য যায়, এই দেশের বেশিরভাগ মানুষ ভারতের বাজার সদাই করে। আমরা এখনো সবচেয়ে বড় যে রাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য করি সেটি ভারত। কাজে এখানে ভারত আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, ভারত আমাদের সীমান্তের চারপাশে তার কাটা দিচ্ছে। এটা তো ভারত বৈরিতা করছে আমাদের প্রতি। এইটা আমাদের জনগণ টু জনগণের মাধ্যমে প্রতিবাদ করা উচিত। স্পোর্ট করলেন, দায় দায়িত্ব কার? পাকিস্তানের শাহবাজ সাহেবের না? উনি তার ভালো ভালো কথা বলেন। তাদের দেশে গণতন্ত্রের খবর কি? তাদের দেশের সেনা শাসনের খবর কি? তারা ইমরান সাহেবকে আপনি গ্রেফতার করে জেল ফালায় রাখছেন, ওটা ও মুসলমান না? ও ভাই না? ইমরান ভাই না? তো ইমরানকে জেল রাখছেন কেন? ভাই ভাই মুসলমান, আমার এখানে আসছেন ভাই ভাই মুসলমান দেখাইতে। আপনারা পাকিস্তান আমলে 71 সনে আপনারা আপনাদের এই বাংলাদেশ থেকে পাকিস্তান রক্ষা করতে পারেন নাই, আর এখন আপনি রক্ষা করবেন এসে আমাদেরকে? হ্যাঁ, আপনার রক্ষার দরকার নাই, আপনার সাহায্যের দরকার নাই। পাকিস্তানের মতো একটা থার্ড গ্রেড রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করা আমাদের জন্য মানায় না। পাকিস্তান এমন কোন রাষ্ট্র না যে তার সঙ্গে আমার বন্ধুত্ব করতে হবে। এটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্র, যে রাষ্ট্রে আজ পর্যন্ত কোন সিস্টেম পালন করতে পারে নাই, যেখানে নিয়ম নীতি নাই, কেউ কাউকে মানে না, যেখানে একের পর এক সামরিক শাসন চলতেই আছে, ওরকম একটি দেশের সঙ্গে আমরা বন্ধুত্ব করতে পারি না। আরো অনেক মুসলমান দেশ আছে, অনেক ভালো ভালো মুসলমান দেশ আছে, এর চেয়ে ভালো এবার আফগানরা, আফগানিস্তানের সঙ্গে আমরা বন্ধুত্ব করতে পারবো। আর পাকিস্তান দেখেন তো, আফগান মুসলমান, পাকিস্তান মুসলমান, কিন্তু সীমান্তের লড়াই শুরু হয়েছে কেন? বালুচেরা মুসলমানরা বালুচিস্তানের মানুষকে মারতেছেন কেন? সিন্ধিরা মুসলমান না, তো সিন্ধি থেকে মারতেছেন কেন? ইরান মুসলমান না, ইরানের সঙ্গে আপনাদের কনফ্লিক্ট কেন? আপনি মুসলমান ভাই ভাই দেখাতে আসছেন বাংলাদেশে এসে, এখানে একটা জুজুর ভয় দেখায় আমাদের এখানে অস্ত্র বিক্রি করা পায়তারা করতেছেন আপনারা। এটাকে আমি মনে হয় বাংলাদেশের মানুষ, সচেতন মানুষ, তারা জানে, বিবেকের মানুষ, তারা সবাই জানে যে পাকিস্তান ধান্দা করার চেষ্টা করছে। বাঙালিরা একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, ছোট্ট প্রশ্ন। বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশ মানুষ এটা হতে দিবে না, কাজে যুদ্ধ এখানে হবে না। আপনি বললেন যে সস্তায় অস্ত্র, পাকিস্তান, টার্কি এরা কি অস্ত্র বানায় যে আমাদেরকে সস্তায় অস্ত্র দিবে? আপনি এই জিনিসটা আসলে বুঝি নাই আমি, যে সস্তার অস্ত্র দিবে মানে আসলে অস্ত্র বলতে অস্ত্র 3টা গ্রেড আছে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। যে কোনো অস্ত্র যখন ফ্যাক্টরিতে বাইরে হয় সেটাকে ফার্স্ট গ্রেড অস্ত্র বলা হয়। সেই অস্ত্রটা যখন কোনো একটি রাষ্ট্র ব্যবহার করার পরে 2, 4, 5, 10 বছর পরে নতুন অস্ত্র কিনতে যায়, তখন তার পুরনো অস্ত্রগুলাকে ফেলে দিতে হয়, কিন্তু সেই অস্ত্রগুলো অকেজো হয়ে যায় না। আপনি দেখেন, যে কোনো লোকের বাড়িতে একটা পিস্তল বা গান থাকলে এটা বাপ দাদার থেকে চলতে থাকে,
দাদা বন্দুক কিনে গেছিল, সেটা তার ছেলে করছে, এখন নাতি করতেছে। তো অস্ত্রগুলো এমন বানানো হয় যেটা যুগে যুগে থাকে। তো যে সমস্ত অস্ত্রগুলা কারখানাতে বানানো হয় সেটাকে ফার্স্ট লাইন অফ আর্মস বলে বা এমুনিশন বলে, সেটা উন্নত দেশগুলো বা বিত্তমান দেশগুলো, ধনী দেশগুলো সেগুলো কিনতে পারে। তারা যখন ক্রয় করতে যায় ফার্স্ট লাইন অস্ত্র, তখন তাদের অস্ত্রাগার খালি করতে হয়। আর তারা তো আরেকটা অস্ত্রাগার বানাতে পারবে না, আরেকটা সেনাবাহিনী বানাতে পারবে না। একটা সেনাবাহিনীর রাইফেলটা পরিবর্তন করতে হলে, নতুন রাইফেলটা পরিবর্তন করলে পুরাতন রাইফেলটাকে সরাই ফেলতে হয়। এটা সেকেন্ড গ্রেড, এটা কম ধনী, কম বিত্তমান ওই সমস্ত দেশে বিক্রি করা হয়। তো তারা যখন সেকেন্ড গ্রেড কিনে, তখন তাদের হাতে যে অস্ত্রগুলো ছিল এটা হয়ে যায় থার্ড গ্রেড। ওইটা কোথায় নিয়ে যাবে? ওইটার জন্য হলো বাংলাদেশ, এটার জন্য হলো শ্রীলঙ্কা, এটার জন্য হলো নেপাল, এটার জন্য হলো এই কি বলে ওই ইথিওপিয়া, এটার জন্য হলো ইয়েমেন, এই সমস্ত দেশে এগুলো বিক্রি করা হয়, যাদেরকে বিভিন্ন ধরনের মারপেচ করে, মারামারি করে, কাটাকাটি করে, বোমাটো ফালায়া আতঙ্ক সৃষ্টি করলে পরে তারা অস্ত্রের জন্য দিক বিদিক যায়, তখন গিয়ে অস্ত্রগুলো কিনে। এই জন্য অস্ত্রগুলোকে সস্তা বলা হয়, কারণ এগুলো ফেলে দেওয়ার আগে আমার দেশে হয়। যেমন আমরা মিগ কিনেছি ফেলে দেওয়ার আগে, মিগ এখন উঠতে পারে না, নিজে উঠতে পারে না, মিগ কিনেছি আমরা কোরিয়ার থেকে ফ্রিগেট এনেছি, সে ফ্রিগেট চলতে পারে না। কাজে আমরা পুরনো অস্ত্র কিনি, পুরনো জিনিস কিনি, রিকন্ডিশন জিনিস কিনি, অন্যের ফেলে দেওয়া জিনিস কিনি। কাজে স্বাভাবিকভাবে সস্তা, ফার্স্ট লাইনের চেয়ে সস্তা। কাজে বাংলাদেশে যদি একটা যুদ্ধ অবস্থা তৈরি করে দেওয়া যায়, তাহলে আমরা অস্ত্র কেনার জন্য চাপ সৃষ্টি করব। কাজে এখানে অস্ত্রের যে দালালরা, তারা এখানে বাজারে এসে এই কাজগুলো করতেছে। অস্ত্রের তো কোনো অ্যাডভার্টাইজ হয় না, টিভি শো হয় না, ওখানে মিডিয়া শো হয় না, কিন্তু তারা মিডিয়াকে ভাড়া করে ওই সন্ত্রাসের খবরগুলো দেওয়ার জন্য, বর্ডার কনফ্লিক্টের ছবি দেওয়ার জন্য। বর্ডার কনফ্লিক্টের ছবিগুলো ছাপাইলে, টেলিভিশনে দেখাইলে, আপনাদের টক শোতে আনলে অস্ত্র কেনার একটা কজ অফ অ্যাকশন তৈরি হয়। ওই কজ অফ অ্যাকশনের মাধ্যমে তখন নিউজশিট তৈরি করতে পারে আমাদের এই আমলারা, যে হ্যাঁ ভারতের সঙ্গে এই হচ্ছে, অত এর প্রতিকার হলো আমাদেরকে আরো অস্ত্র কিনতে হবে। এই নোটশিট তৈরি করা ইনিশিয়েটিভ তৈরি হয়, এটা পরে ক্যাবিনেটে যায়, টাকা পয়সা আসে, বাজেট আসে, কিনে। কিন্তু এই জন্য একটা ওয়ারের পিকচার তৈরি করতে হয়, একটা কনফ্লিক্টিং নিউজ দিতে হয়, সেই নিউজগুলো মিডিয়ার মাধ্যম হয়। সেইটা আবার রাজনীতিবিদরা, আমাদের মতো রাজনীতিবিদরা পিক আপ করে আমরা অ্যানিকারিং ট্যানিং করবো, রাজনাথের মতো বলবো, হুঁশিয়ারি করবো। রাজনাথ তো একটা মাফিয়া, ও তো ওই দেশের জন্য জনসাধারণের প্রিয় নেতা তো না। তারাও তো যুদ্ধ বাজাইয়া দিয়া অস্ত্র কিনতে চায়, তারাও তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র কেনার জন্য তারা একটি ডিফেন্স ফ্রেম চুক্তি করেছে। তাদের যখন চুক্তি করেছে, তখন তারাও তো নতুন সমরাস্ত্র কিনবে। তারা সেই সমরাস্ত্র গুলা কোথায় নিয়ে যাবে? হয় একটা যুদ্ধ বাধে গুলাগুলি করে এগুলা কনজিউম করে ফেলবে, কদিন গুলাগুলি করবে, বর্ডারের সীমান্তে গুলাগুলি করে গুলিগুলা খালি করবে, নতুন গুলি আবার নিয়ে আসবে। এটা তো পুরনো খেলা রে ভাই। এখন তো কেউ কারো রাজ্য দখল করার সময় দিন চলে গেছে। একমাত্র রাশিয়ায় শুরু করেছে রাজ্য দখল করার রাজনীতি। এখন তো রাজ্য দখল না, এখন যুদ্ধ খেলে, যুদ্ধ খেলা বন্ধ করে অস্ত্র কোম্পানি গুলাকে তাদের অস্ত্র কোম্পানি চালু রাখার জন্য ব্যবস্থা করার নামই হলো বর্তমানে বর্ডার কনফ্লিক্ট। এই বর্ডার কনফ্লিক্ট গুলো হয় 2 দিন 3 দিন 5 দিন ব্যাপী যুদ্ধ করা হয়, পুরনো অস্ত্রগুলাকে ব্যয় করে দিয়ে নতুন অস্ত্র কেনার জন্য। এখানে কেউ কারো দখল করার জন্য হয় না। বর্ডার কনফ্লিক্ট, যেহেতু রাজনাথ সিং এর কথাটাই উঠলো, এটা হচ্ছে যে গত বছর এই আগস্টের 7 তারিখে আমাদের প্রধান উপদেষ্টা উনি প্রথমে এখানে এপিতে একটা দিছিলেন, স্পিচ দিছিলেন। ওখানে উনি বলছিলেন যে এই 7 সিস্টার অক্ষত থাকবে না উনি। এরপরে বাংলাদেশে আসার পরে এগুলো নিয়ে কথা চলছে, ভারত কিন্তু তখনও কিছু বলে নাই। আপনার 1 মাস আগে আমাদের পুলিশ প্রধান উনি বলছেন ভারত যদি যুদ্ধ করতে চায় আমরা প্রস্তুত। এরপরে একজন নেতা তো আমেরিকাতে 50 লাখ আমাদের আছে, লোক আছে, গেরিলা, আমরা গাজবাতুল হিন্দ করব। এরপরেই কিন্তু রাজনাথ সিং তারা এইভাবে আস্তে আস্তে বলা শুরু করলেন। আসলে এই যে এই ঝামেলাটার উৎপত্তিটা কারা করলো মূলত আপনার কি মনে হয়? না, উৎপত্তিটা তো আমি প্রথমেই বলেছি যে আমরা উস্কানিমূলক বক্তব্য আমরা শুরু করেছি, কিন্তু তারপরেও
আমি মনে করি রাজনাথ সিং এর ভাষাটা ঠিক হয় নাই। উনি উনি একজন ওইভাবে জবাবটা ওনার দেশের লোকদেরকে সস্তা, এটা তো উনি চেষ্টা করেছে পশ্চিম বাংলার লোকদের খুশি করার জন্য। যুদ্ধটা যদি হয়, গন্ডগোলটা হয়, মারামারি কাটাকাটি হয়, তাহলে তো হবে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে আমাদের গন্ডগোল হবে, মারামারি কাটাকাটি হবে। কাজে পশ্চিমবঙ্গের লোকদেরকে সন্তুষ্ট করার জন্য কথাটা বলেছে, সেই জন্য রাজনাথ সিং এর কথাটা বলা ঠিক হয় নাই। আমি তো আমার ডক্টর ইউনূসের পক্ষে ডিফেন্ড করতেছিলাম। আমি তো আমার নেতা যেটা নিউ ইয়র্কে বলেছেন 50 লক্ষ লোক রেডি আছে, জং করেঙ্গা, যুদ্ধ করেঙ্গা। জং তো দেখতেছি আমরা কি হয়েছে, জং তো আমরা জীবন ভরে বাড়াটা খাচ্ছি। ওই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই, ঈসা খাঁ বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই, মুঘল সম্রাটটা এই ভারতে জন্মগ্রহণ করে নাই, এই ফিরোজ শাহ বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই, কিন্তু তারা এদেশে রাজত্ব করে গেছে, এদেশে আইসা দখল করে রাজত্ব করে গেছে। আমাদের মাথায় কাঁঠাল ভেঙে তারা কাঁঠাল খেয়ে গেছে। আমরা নিজেরা দরিদ্র থেকে দরিদ্র হয়েছি। যে সোনার বাংলা ছিল, যখন আমাদের মেয়েরা রেশমি কাপড় পরতো, তখন আরবিরা গায়ে একটা কাপড় লটকায় পড়তো, তারা জামা বানাইতে পারতো না। অনেক ইউরোপিয়ান দেশের কাপড় ছিল না যখন আমরা ছিল। যখন আমরা ভাতে মাছে বাঙালি ছিলাম, তখন অনেক দেশে খাদ্য ছিল না, রুটিও খাইতে পারতো না। আর সেই বাংলাকে শ্মশান বানাইছি আমরা। এইগুলো করি তো ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজিরা, ফিরোজ শাহরা, মুঘলরা আইসা আমাদের বাংলাদেশকে নিঃস্ব করেছি, বাংলাদেশকে আজকে অন্যের মুখাপেক্ষি করেছি। আজকে আমাদের তো প্রতিটা পদক্ষেপে আমাদের আত্মঘাতী। আমরা নিজেদের করে চিন্তা করতে পারি না, নিজেদের করে ভাবতে পারি না, আমাদেরকে অন্য ভাবায় দেয়। আপনি ফ্রান্সে বসে বাংলাদেশ নিয়ে ভাবেন, কিন্তু আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু ভাবে না। আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু এই কথাগুলো প্রচার করে না। বাংলাদেশের বড় বড় জাতীয় সাংবাদিকরা কিন্তু এইগুলা প্রচার করার মতো সাহস নাই। তারা এখানে এক ধরনের ধান্দাবাজি করে, তারা এখানে পয়সা কামানোর মিডিয়া চালায়। এখানে কিন্তু আজকে আপনি ফ্রান্সে বসে আপনি আমার কথা নিচ্ছেন, আমি কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ ঝুঁকি নিয়ে আমি কথা বলছি, কিন্তু আপনি ঝুঁকি মুক্ত। কিন্তু আমার দেশে মিডিয়া যারা আছে, আমরা কথা বলবো ঝুঁকি নিয়ে, কিন্তু আমাদের সে কথাগুলা প্রচারণা করার সুযোগও আমাদের নাই। সেখানেও তারা আমাদেরকে নেবে না। চামচাগিরি করলে, আজকে চাটুকারিতা করলে দেখবেন আমাদের এখানে আমাদের মিডিয়াতে সবার আগে নিয়ে যাবে। কাজে এখানে আমি বলতে চাই যে কথাটা, সেটা হচ্ছে আমাদের বড় ক্রাইসিস লিডারশিপের, নেতৃত্বের। এই নেতৃত্বের কারণে আমরা এই ধরনের মানে কি বলে কথা বলতে পারি, আমরা এই ধরনের আস্ফালন করতে পারি, এই জন্য দায়িত্ব জ্ঞানী বলতে পারি। লিডারশিপ যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমরা এই ধরনের কথা বলতে পারতাম না। না, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি বীর মুক্তিযোদ্ধা, স্যালুট আপনাকে। আমরা গত 54 বছরও ভারতের সাথে অনেক, আপনার বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, এরশাদ ছিল, জাতীয় পার্টি ছিল, অনেকেই ছিল। এই পরিস্থিতি কিন্তু কখনো হয় নাই। হঠাৎ করে এই পরিস্থিতি গত 14 মাসে এত কি আমাদের হয়ে গেল যে আমরা কি শক্তিশালী হলাম? 7 সিস্টারকে আমরা আসলে নিয়ে নিতে পারবো মনে করে আমার দেশে? ভাই আপনি একটা সিম্পল জিনিস বুঝেন না কেন? বাইডেন প্রশাসন বাংলাদেশে একটা বিপ্লব করার জন্য, সরকার রিজিম চেঞ্জ করার জন্য তারা $29 মিলিয়ন ইনভেস্ট করেছে। $29 মিলিয়ন তারা ইনভেস্ট যখন করেছে, তাহলে এই টাকাটা তারা নিতে হবে না বাংলাদেশ থেকে? $29 মিলিয়ন মানে হলো প্রায় ধরেন কত, 100 টাকা করে হলো, মানে 290 কোটি ডলার। সেখানে তারা তো এই ডিলটা তারা নিতে হবে, এখানে অস্ত্রের একটা বাজার তৈরি করতে হবে, তাহলে তো এখানে অস্ত্র বিক্রি করতে পারবে, সে টাকাটা নিয়ে যাবে। আপনি দেখেন না, এখানে বলা হচ্ছে তারা $1 বিলিয়ন সয়াবিন তেল তারা আমেরিকানরা বাংলাদেশকে বিক্রি করবে। $1 বিলিয়ন মানে হইল 1,25,000 কোটি টাকা, যেখানে বাংলাদেশের বাৎসরিক বাজেট হলো 5 লক্ষ কোটি টাকা। সেখানে আমরা শুধু সয়াবিন তেল কিনতেছি 1,25,000 কোটি টাকার সয়াবিন আমেরিকা থেকে, অথচ আমাদের আশেপাশে আরো কম দামে আমরা সেই টাকাটা কিনতে পারতাম।
অর্থাৎ $1 বিলিয়ন, মানে 1000 মিলিয়ন আমাকে দিয়েছে 29 মিলিয়ন। 1000 মিলিয়ন ডলারের 10% যদি হয় তাহলে তো 100 মিলিয়ন হয়। 100 মিলিয়ন টাকা তো সে নিয়ে গেল গা এই এক সয়াবিন তেল বিক্রি করে। এই সয়াবিন তেল বিক্রি করে তো $29 মিলিয়ন দিয়েছিল রিজিয়ম চেঞ্জের জন্য, আর এই সয়াবিন তেল বিক্রি করে আমাদের কাছ থেকে নিয়ে গেল গা $100 মিলিয়ন বর্ধিত লাভ। কারণ প্রায় 30% বেশি দাম দিয়া তেল এই সরিষাগুলা এই সয়াবিন গুলো আমরা কিনতেছি। কিন্তু এটা তো আমরা আমাদের জনগণকে বুঝাতে পারতেছি না, কারণ জনগণের তো আমাদের লেভেল অফ শিক্ষার অবস্থানটা, গ্রহণযোগ্য অবস্থানটা তো এত মানে অ্যাডাপ্টেবিলিটি তো আমাদের কম, আমরা পারতেছি না, যার ফলে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া সহজ হচ্ছে। এরকম যদি একটা দুইটা অস্ত্রের ডিল হতে পারে, যদি এরকম $1-2 বিলিয়ন অস্ত্র বিক্রি করা যদি বাংলাদেশে ডিল হতে পারে তাহলে তো সোনায় সুহাগা। কাজে সকল এই বাজারে এখন এই অস্ত্রের দালালরা কেনার করার চেষ্টা করছে। কাজে আমি আপনাকে বলছি, দায়িত্ব জ্ঞানী নেতৃত্ব সবসময় জাতির জন্য সর্বনাশ বয়ে আনে। আজকে আমাদের এই দায়িত্ব জ্ঞানী নেতাদের সম্ভার হয়েছে, সমাবেশ হয়েছে। বাংলাদেশে এখন A to Z যতগুলো নেতা প্রতিদিন লাফাচ্ছে, চিৎকার করছে, রাজনৈতিক কর্মকাণ্ড দেখাচ্ছে, এগুলা সবগুলা হলো এই ওই পর্যায়ের। এগুলো নিয়ে তো লাভ নাই, চরম রাজনৈতিক নেতৃত্ব শূন্যতা আমরা আছি। একটা পার্সোনালিটি নাই বাংলাদেশে। আমরা ভেবেছিলাম ডক্টর ইউনূসের প্রতি যে আস্থা বিশ্বাস, ভেবেছিলাম যে একটি লোকের প্রতি সারা বাংলাদেশের মানুষ যেভাবে আস্থা স্থাপন করেছিল, অন্তত পক্ষে ইনি কয়েকটা বছর অত বাংলাদেশের মানুষকে কিছু ডেলিভারি করতে পারবে, কিছু দিতে পারবে। আজকে দুর্ভাগ্য, ওনার টিম ওনাকে সহযোগিতা করলো না। উনি যে টিমটা নিয়েছে সেই টিমটা দিয়ে উনি কাজ করতে পারলেন না, ওনাকে আজকে ব্যর্থ করে দেওয়া হলো। এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। আর কতকাল নেতৃত্বহীন আমরা থাকবো? কাজে আমি মনে করি আজকে যে ইয়াং ফোর্স জেনজি আছে তাদের থেকে শুরু করতে হবে। আমরা এখন সেই তরুণ নেতৃত্ব চাই, যারা এখনো পচে যায় নাই, যাদের মাথা এখনো কেউ কিনে ফেলে নাই। আমরা এরকম তরুণ নেতৃত্ব চাই। তারা যত তাড়াতাড়ি আগায় আসতে পারবে ততই বাংলাদেশের মঙ্গল হবে। আমরা ওই নেতৃত্ব চাই, সে যেখান থেকে হোক, যেখান থেকে আসুক, সৎ, দক্ষ এবং তেজদীপ্ত নেতৃত্ব চাই, যারা দেশটাকে বদলাতে পারবে, জনগণের ভাগ্যটাকে বদলাতে পারবে। আবার আমরা সুখী বাংলাদেশ, সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে পারবো। এটাই এখন আমাদের এই শেষ বয়সে স্বপ্ন, আকাঙ্ক্ষা বা আমাদের প্রত্যাশা। স্যার, দুইটা কমেন্টস আমি না নিয়ে পারছি না। একজন কমেন্টস করেছেন, সেনাবাহিনী কেন বারবার রাজনীতিতে হস্তক্ষেপ করছে? আপনার কি মতামত, যেহেতু আপনিও একজন সেনা কর্মকর্তা ছিলেন? ভাই, আমি এটা কথাটা অন্যভাবে নিয়ে না, সুন্দর করে বলি। জি জি। আমরা যদি আমাদের ঘরের ভিতরে দুই ভাই ঝগড়া করি, সবার আগে যে আমার গেটের বাইরে যে দারোয়ানটা নিয়োগ করেছি, সে দারোয়ানটা তো আইসা আমাদের দুই ভাইকেই দুদিকে সরায় দিবে নাকি? এটা কি দারোয়ানের দোষ? বলেন না, সে তো আমার কর্মচারী। কিন্তু আমরা দুজন ঝগড়া করছি, দুই ভাই, একজনকে মেরে ফেলতে চাচ্ছি, তাহলে দারোয়ান এসে তো আমার এক ভাইয়ের পক্ষ নেবে না, সে তো দুই ভাইকে সরাইয়া দিবে। তাহলে ওই মুহূর্তে মনে হচ্ছে সেই কর্তা, সেই কর্তৃত্ব। আমাদের দেশে যতবার রাজনৈতিক ক্রাইসিস গুলা হয়েছে, যতবার আমরা রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করেছি যেখানে আমরা নেতার একজন মানি না, তখনই আমাদের সেনাবাহিনী হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। সেনাবাহিনী তো চিরস্থায়ী ক্ষমতায় থাকে নাই, আমাদেরকে তারা বারবার সঠিক রাস্তায় আনার চেষ্টা করেছে। এখানে সশস্ত্র সেনাবাহিনী রাষ্ট্রের রক্ষক, রাষ্ট্র প্রতিষ্ঠা করে সশস্ত্র বাহিনী, রাষ্ট্রের ভৌগোলিক সীমা নির্ধারণ সশস্ত্র বাহিনী, রাষ্ট্রের জনগণ কারা থাকবে কারা থাকবে না নির্ধারণ করে সশস্ত্র বাহিনী, তারপরে শাসন করে অন্যরা।
কাজে রাষ্ট্র যখন শত্রু দ্বারা আকাঙ্ক্ষিত হয়, আক্রান্ত হয়, শত্রু যদি ভিতরেরও হয় বাইরের